দুর্নীতি হয়েছে, মানি ট্রান্সফার হয়েছে, এই এক কথাতেই তীব্র আলোড়ন কলকাতা হাইকোর্টে। প্রাথমিক ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে বিচারপতির এই মন্তব্য যেন নতুন আগুন জ্বালিয়ে দিল রাজ্য জুড়ে। আজ ১৯তম দিনের শুনানি শেষ হয়েছে, আর এই পর্বেই উঠে এলো ত্রিপুরার এক রেফারেন্স, অর্থ লেনদেনের অভিযোগ এবং এস বাসুরয় অ্যান্ড কোম্পানিকে ঘিরে নতুন বিতর্ক। তাহলে কি এবার রায়দানের পথে বড় মোড় নিচ্ছে এই ঐতিহাসিক মামলা? চলুন জেনে নেওয়া যাক আজ আদালতে কি ঘটল আর বিচারপতির মন্তব্যে কি ইঙ্গিত লুকিয়ে আছে। কলকাতা হাইকোর্টে প্রাথমিক ৩২,০০০ শিক্ষক নিয়োগ মামলার প্রাইমারি 32,000 কেস ১৯তম দিনের শুনানি শেষ হয়েছে, যা রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। শুনানির এই পর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বোর্ডের হয়ে সওয়াল করেন এবং ২০১৪ সালের টেট রিল্যাক্সেশন ও নিয়োগ প্রক্রিয়ায় একটি বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে জোরালো যুক্তি পেশ করেন। অন্যদিকে বিচারপতি দুর্নীতি ও অর্থ লেনদেনের প্রসঙ্গ তুলে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন, যা এই মামলায় এক নতুন মাত্রা যোগ করেছে। রিল্যাক্সেশন নিয়ে বোর্ডের যুক্তি। শুনানির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ২০১৪ সালের টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিত প্রার্থীদের MHRD এর অনুমোদন অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়ার বিষয়টি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান যে এই ছাড় সম্পূর্ণ নিয়ম মেনেই দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন যে চাকরির নিয়মানুযায়ী যোগদানের পর একটি নির্দিষ্ট সময়ের ২ বছর মধ্যে প্রশিক্ষণ শেষ করার শর্ত ছিল। বিচারপতি ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চের মধ্যেকার সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেও এজি জানান যে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রক MHRD এর নির্দেশিকা এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তিনি আরও যোগ করেন যে ২০১৭ সালের সংশোধনী অনুযায়ী ১৯ সালের মার্চের মধ্যে DLA-র প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশিকাও পালন করা হয়েছে। বিতর্কের কেন্দ্রে এস বাসুরয় অ্যান্ড কোম্পানির ভূমিকা। এই মামলার অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হল এস বাসুরয় অ্যান্ড কোম্পানি SBRC নামক একটি বেসরকারি সংস্থার ভূমিকা। অভিযোগ ছিল বোর্ড বেআইনিভাবে এই সংস্থাকে নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল। এই প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান যে SBRCকে নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। তাদের কাজ প্রার্থীদের মূল্যায়ন করা বা নম্বর দেওয়া ছিল না। তিনি যুক্তি দেন SBRC এর দায়িত্ব ছিল মূলত বিপুল সংখ্যক অনলাইন আবেদনপত্র প্রসেসিং করা, জেলাভিত্তিক তালিকা এবং ইন্টারভিউয়ের জন্য অ্যাটেন্ডেন্স শিট প্রস্তুত করার মতো প্রশাসনিক ও প্রযুক্তিগত সহায়তামূলক কাজ। এজি দাবি করেন যে বোর্ড নিয়ম মেনেই এই সহায়ক কাজের জন্য একটি এজেন্সিকে নিযুক্ত করেছিল। বিচারপতির কড়া পর্যবেক্ষণ এবং অন্যান্য আবেদন। অ্যাডভোকেট জেনারেল বোর্ডের পক্ষে যুক্তি দিলেও বিচারপতি এদিন দুর্নীতির বিষয়ে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন। শুনানির মাঝে তিনি মানি ট্রান্সফার বা অর্থ লেনদেনের প্রসঙ্গ তোলেন এবং ত্রিপুরার একটি মামলার উদাহরণ দেন। দিনের শুরুতে একাধিক আবেদন নিয়েও আলোচনা হয়। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত র্যাঙ্ক জাম্পিংয়ের একটি তালিকা জমা দেওয়ার চেষ্টা করেন, তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে শুধুমাত্র যাদের সিঙ্গেল বেঞ্চে স্বাধীন রিট পিটিশন ছিল তাদের আবেদনই তিনি শুনবেন। এর মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিক্ষকের আবেদনও ছিল, যিনি তার চাকরি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হন। পরবর্তী শুনানি ও রায়ের অপেক্ষা। এদিনের মতো অ্যাডভোকেট জেনারেলের সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে। বিচারপতি জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি আগামী ১১ এবং ১২ই নভেম্বর অনুষ্ঠিত হবে। ১২ই নভেম্বরের মধ্যেই সমস্ত পক্ষের সওয়াল শেষ করে মামলার রায়দান স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে। ফলে এই দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৩২,০০০ শিক্ষকের ভাগ্য কি হতে চলেছে সেই চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। এদিনের মতো বোর্ডের পক্ষের সওয়াল শেষ। আদালত জানিয়েছে পরবর্তী শুনানি হবে ১১ ও ১২ই নভেম্বর। ১২ তারিখের মধ্যেই সমস্ত পক্ষের বক্তব্য শেষ করে মামলাটি রায়ে সংরক্ষিত রাখা হবে বলে জানানো হয়েছে। এরপরই আসবে সেই দিন যেদিন নির্ধারিত হবে ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ। এই মামলার পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।